ব্যাগটা ধরুন তো। মানে কি? আমি কেন ব্যাগ ধরবো? এত কথা বলেন কেন? দেখছেন না সব জিনিসপত্র নিতে হচ্ছে। ধরুন। আজীব তো। এই, কে আপনি? আমাকে চিনেন আমি কে? আমি নতুন ভাড়াটিয়া 3 তলায় উঠেছি। আর আপনি কে সেটা জেনে আমার কি? একটু হেল্প করলে কি হাতে ফোসকা পড়বে নাকি? এটা আমার বাবার বাড়ি। আমি বাড়িওয়ালার মেয়ে। আর আমাকেই বলছেন কাজ করতে? এত সাহস আপনার? ও, তাহলে আপনি সেই কটকটি বেগম। হ্যাঁ থুকু, আপনি সেই মেয়ে যার কথা আঙ্কেল বলেছিল। এই, কি বললেন আমাকে? খুব সাহস দেখছি আপনার। একটা উল্টাপাল্টা কথা বললে খুব খারাপ হবে বলে দিলাম। সেটা পরে দেখব, আগে ব্যাগটা নিয়ে উপরে চলুন। ঠেলতে ঠেলতে নিয়ে গেলাম তার অনিচ্ছা সত্ত্বেও। ও হ্যাঁ, তোমাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি সোফিয়ার, কিন্তু এই গল্পের ছদ্মনাম থাকবে আবির। আজ নতুন বাসায় উঠলাম পরিবার সহ। আব্বু আম্মু ভাইয়া ভাবি ভাতিজি, এটাই আমার পরিবার। বাবা সরকারি চাকরি করেন, তার সাথে এতক্ষণ ঝগড়া করলাম, মানে ফাউ কাজ করিয়ে নিলাম। সে হলো এই বাড়ির একমাত্র মেয়ে, মানে বাড়িওয়ালার মেয়ে। নামটা এখনো জানা হয়নি ওর, তবে পরে জেনে নিব কোনো ওসিলা দিয়ে। ওরা 4 তলায় থাকে, আমরা 3 তলায়। বড় ফ্ল্যাট, 3টা রুম, ব্যালকনির সাথেই আমার রুম। এই বাসাটা নেবার একমাত্র কারণ হলো বাবার অফিস। ভাইয়ার অফিস আর আমার ভার্সিটি 3টাই পাশাপাশি। আর বাড়িওয়ালা আঙ্কেলও খুব নরম মানুষ। ট্রাক থেকে সব মালামাল বাসায় উঠিয়ে সেগুলো গুছোতেই রাত হয়ে গেল। 9টার দিকে বাড়িওয়ালা এলো দেখা করতে। আব্বু দরজা খুলে ভেতরে এনেই আঙ্কেলকে সোফায় বসতে দিল। ভাই, কোনো সমস্যা হচ্ছে না তো? না না, সব ঠিক আছে। বাসাটা সত্যিই খুব সুন্দর। সারা জীবন পরিশ্রম করে একটা আশ্রয় বানিয়েছি আপনাদের দোয়ায়। কোনো প্রকার সমস্যা হলে আমাকে জানাবেন। সে তো ঠিক আছে, আজ তো সব গুছালাম, কাল ভাবিকে নিয়ে আসবেন বেড়াতে। সে তো আসবই। আপনার ভাবি আসতে চেয়েছিলেন, কিন্তু পরে উনি বলল সব কিছু ঠিকঠাক করতে সময় লাগবে, এখন না গিয়ে কাল যাব। তাই আমি এলাম। তাহলে তো ভালোই হলো। ও হ্যাঁ, আপনারা আজ রাতে আমার বাসায় খাবেন। আপনার ভাবি রান্না করেছে। আজ আর গ্যাস নষ্ট করে লাভ নেই, কাল সকালে করবেন। আপনারা গুছিয়ে চলে আসুন, আমি গিয়ে ওদিকে সব ঠিক করি। ভাই, আপনি দেখছি সব খবর রাখেন। কি যে বলেন ভাই, আমি কখনো ভাড়াটিয়া বাড়িওয়ালা সম্পর্কে বিশ্বাস করি না। সবাই এক পরিবার। কথা হচ্ছিল আব্বু আর আঙ্কেলের। ডিনারের দাওয়াত পেলাম। এমনিতেই কাজ করে ক্ষুধা লেগেছে অনেক। আমার মতো একটা পিচ্চি পোলা কি এত কাজ করতে পারে? বায়াটাও হারামি, একটা কাজ করেনি, সব আমাকে দিয়ে করিচ্ছে। বাড়ি ছোট বলে কেউ আদর করে না। ফ্রেশ হয়ে সবাই উপর তলায় গেলাম। আঙ্কেল দরজা খুলে আমাদের দেখে আন্টিকে ডেকে বলল। কই অর্পিতার আম্মু, দেখো কারা এসেছে। আমি বুঝে নিলাম এই কটকটির নাম তাহলে অর্পিতা। নামটাও যেমন ঠিক তেমনই কর্কট মেয়ে একটা। তাতে আমার কি, আমি তো ভালো ছেলে। আন্টি সে সালাম দিল, তারপর সবাইকে নিয়ে গেল ভেতরে। আমার ছোট মামুনিকে আগে কোলে নিয়ে দাদু দাদু বলে আদর করলো। সবাই ওকে দেখে বলে এত মিষ্টি একটা মেয়ে। বুঝলাম তারা সবাই খুব মিশুক। ভালোই লাগলো। সবার সাথে কথা বলছিলাম। আন্টি আমাকে জিজ্ঞেস করলো কিসে পড়াশোনা করি, কোথায়, সবই জানালাম। অপি, এই অপি, দেখে যা কারা এসেছে বাসায়। আন্টি তার মেয়েকে ডাকলো। আবারও বুঝলাম বাসায় তাকে আন্টি অপি বলে ডাকে। একটা মানুষের এত নামের কি দরকার? রুমের দরজা খুলে কটকটি মানে অপি ম্যাডাম বের হলেন অবশেষে। সাদা একটা জামা পরা, লম্বা চুল, হাসি মুখ, খুব সুন্দর লাগছিল দেখতে। ওয়েট ওয়েট, আমি ক্রাশ খাইনি, কিন্তু শুধু বলছিলাম আর কি। এসে সালাম দিয়ে বসলো সোফায়। একে একে সবার সাথে পরিচিত হলো। তখন জানলাম সে এবার 9ম শ্রেণী বা ক্লাসের ছাত্রী। সবার সাথে হাসি মুখে কথা বলে শেষে যখন আমার দিকে তাকালো, দুজনের মুখে যেন কালো মেঘে জমে গেল। আমি মুখ ভেঙচে দিলাম আগে, তাতে তার মুখটা খুলে গেল হা করে। রাগে ফুলছে, তাতে আমার কি? আন্টি বললেন, কিরে, তোর ওই ভাইয়ার সাথে পরিচিত হলি না? আমি বললাম, আন্টি আমি কটকটিকে চিনি। থুকু, ও ও যে আপনার মেয়ে সেটা জানি। সকালে দেখলাম রাস্তায় চিৎকার করে সবাইকে বলছে ও এই বাড়ির মেয়ে, তখনই জানছি। একদম মিথ্যা কথা বলবেন না। নিজে আমাকে দিয়ে কাজ করিয়ে নিছে, আবার বড় বড় কথা। তখন সবাই আমার এই কথা শুনে হাসতে লাগলো। আমার মেয়েকে আজ অবধি পানি ঢেলে খাওয়াতে পারিনি, আর তুমি আজ ওকে দিয়ে কাজ করিয়ে নিলে বাবা। ভালো করেছো। আন্টি আমি এসব ভালো পারি, কাকে কখন কোথায় টাইট দিতে হয়। সবাই হারাক চোট হাসলাম। আর ওদিকে
কাঠকুটি বেগম রাগে জ্বলছে, যেন পরে আমাকে চিবিয়ে খাবে। তারপর সবাই মিলে ডাইনিং টেবিলে বসলাম খেতে। আমার সামনেই বসলেন অপি ম্যাডাম। ওর চোখে চোখ পড়তেই আমি জগটা ঠিক ওর সামনে রাখলাম, যাতে ওর চেহারা না দেখা যায়। ভাবি আমার পাশে বসে সব খেয়াল করছে আর চিমটি দিচ্ছে। আন্টির হাতে রান্না খেয়ে খুব ভালো লাগলো, যদিও আম্মুর রান্না ছাড়া কারোটা আজ অব্দি ভালো লাগেনি। আন্টি মাঝে মাঝে এসে খেয়ে যাব, এত সুন্দর রান্না। যখন মন চাই এসো, কোনো সমস্যা নেই। আমি মাথা নাড়িয়ে খেয়ে যাচ্ছি। হঠাৎ দেখলাম কে যেন আমার দিকে শকুনি চোখে তাকিয়ে আছে। কটকটি বেগম ছাড়া আর কেই বা এমন করবে? ওর দিকে তাকাতেই মুখ ভেঙচি কেটে আগেরটা শোধ দিল। প্রথম দিনই এমন অবস্থা, না জানি সামনে কি আছে আমার কপালে। খাওয়া শেষ করে যখন বের হব তখন অপির পাশে দাঁড়িয়ে বললাম, সারাক্ষণ মুখে ঠান্ডা পড়ার মতো চেহারা না বানিয়ে একটু হাসবে, নাহলে প্যাঁচার মতো লাগে। বলেই দরজা দিয়ে দৌড়ে চলে গেলাম। আর সে রাগে জ্বলতে থাকলো। রুমে গিয়ে শুয়ে পড়লাম। সারাদিন অনেক খাটাখাটি হয়েছে, শরীরটা ক্লান্ত, তার উপর এত ঝগড়া করলে এনার্জি কই পাবো? তারপর ভাবলাম, মেয়েরা সারাদিন এত ঝগড়া করার এনার্জি কই পায়? রক্তে ওদের ঝগড়ার কোনো ক্ষণা মনে হচ্ছে। চোখটা বন্ধ করতেই অপির মুখটা ভেসে উঠল। ফাল দিয়ে উঠে বুকে তুত্তুরি মেরে দেওয়া পড়লাম। আল্লাহ, ওই মেয়ের চেহারা আর চোখে ভাসাইও না। ঘুমটা রাতে ভালোই হলো। পরদিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বের হবো, তখন দেখি সিঁড়িতে কে জানি দাঁড়িয়ে আছে। চোখগুলো বড় বড় করে রাগে চলছে আমাকে দেখে। আমি একবার এক সিঁড়ি নামি তো 2 সিঁড়ি উঠে যাই। তারপর সাহস নিয়ে নামলাম। কিছু না জানার ভান করে ওর পাশ দিয়ে যাবার আগেই আমার কলার ধরে বলল, এই রোহিঙ্গা দাঁড়ান, এক পা নড়বেন না। আই কাটকটি কি বললে? আমি রোহিঙ্গা? কাল এসে আমার পেছনে কেন লেগেছেন? খুব সাহস, তাই না? এখনো তো চেনেননি আমাকে, তাহলে আর এমন সাহস হতো না। সাহস দেখবা? ওর লম্বা চুলগুলো জোরে টেনে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে আমি হাওয়া হয়ে গেলাম। আর অপি রাগে চলছে। আমি শিওর পরের বার আমার কপালে শনি আছে। আমার ভার্সিটির পাশেই ওর স্কুল। আমি বিকেলে ভার্সিটি থেকে ফেরার সময় খেয়াল করলাম অপি স্কুলের কিছু মেয়ে 2টা এলাকার বখাটে ছেলেদের খুব পেটাচ্ছে। সে কি মার! রাস্তায় ফেলে একজনকে দেখে বুঝেছি ও হয়তো ওদের দলপতি। চুলগুলো বাঁধা খোপা করে, ছেলে দুটির কলার 2 হাতে ধরে বলছে, আর যদি কোনো দিন কোনো মেয়ের দিকে কুনজরে তাকাস, বিরক্ত করিস, তাহলে আফা, আমাগো ভুল হইয়া গেছে, মাফ কইরা দেন। আমি কিছুটা দূর থেকেই কোনো সবার মতো দাঁড়িয়ে দেখছি। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। আর ওদের ওই দলপতির ঠিক পেছনে আমি, তাই ওর ফেসটা দেখতে পাচ্ছি না। খুব ইচ্ছে হচ্ছে দেখতে। নামটা শুধু মনে রাখিস, ওপি আমার নাম। বলে ওদের ছেড়ে দিয়ে খোপাটা খুলে মুখ ফিরিয়ে রাস্তায় হাঁটা শুরু করলো। আমি তো পুরাই অবাক। এ তো সেই কটকটি, মানে অপি। তাহলে এতক্ষণ ওই মেয়েটা ওদের সাথে খেলাচ্ছিল। ও মাই গড! আর আমি এমন গুন্ডি লিডারের সাথে কাল থেকে ঝগড়া করছি, ওরে বিরক্ত করছি। সকালে তাহলে ও ঠিকই বলেছিল, চিনলে এমন সাহস হতো না। এমনভাবেই ফেসে গেলাম। ওরকম মার যদি আমাকে দেয় তাহলে তো আমি শেষ। এসব ভাবতে ভাবতেই হঠাৎ দেখি অপি আমার দিকে তাকিয়ে আছে। ও চোখে চোখ পড়তেই আমি 1 পা 2 পা করে হাঁটা শুরু করলাম। দুনিয়ায় এখন আমি কাউকে চিনি না, কারো ডাকে সাড়াও দিব না। ওদিকে অপি ওর ছেলেবেলাকে আমার দিকে দেখিয়ে দিল। ওরা দৌড়ে আসছে, বাধ্য হয়ে আমিও দিয়ে দৌড়। বেশি দূর যেতে পারলাম না। ওরা 4-5 জন আমাকে 4 পাশ থেকে আটকে নিল। আমি কাচুমাচু হয়ে মাথা নিচু করে চোখ পিটপিট করে দেখছি অপির দিকে। খুব ভাব নিয়ে আসতেছে আমার দিকে। খোপার চুলগুলো ছেড়ে যে ভঙ্গিতে আসছে, যে কোনো ছেলে কিছু সময়ের জন্য ওর প্রেমে পড়তে বাধ্য। আমার সামনে এসে নাকে একটু আঙ্গুল ঘষে খুব মুড নিয়ে বলল, কি নয় মিস্টার, খুব তো কাল লাগলে ওপির পেছনে, আজ দেখলে তো আসল রূপ ওপির। সরি আপা। কে অপি? কোথাকার অপি? আমি তো কোনো অপিকে চিনি না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো ভার্সিটি থেকে সোজা বাসায় যাচ্ছি, আমাকে কেন আটকালেন? কথাগুলো একবার বলেই হাঁপাচ্ছি ওর দিকে তাকিয়ে। আরে লে, বাচ্চা ছেলেটা কিচ্ছু জানে না। ও এই আমার হকি স্টিকটা দে তো, ওর হাঁটুর বাটি ছোটালে সব কিছু চিনে যাবে। আরে কি বলেন এসব? এমন গুন্ডি কেন আপনি? আমি কিন্তু আপনার আব্বুকে সব বলে দিব, তখন বুঝবেন মজা। তাই নাকি? সেটা তো বাড়িতে যাবার পর, আগে তো হাঁটু ভাঙবো আপনার। আমার সামনে সে হকি স্টিকটা
আমার পায়ে রেখে টোকা দিচ্ছে আর দুষ্টু হাসি হাসছে অপি। দেখো অপি, ভালো হবে না কিন্তু। অপি কিছু না শুনে যে আমাকে মারতে যাবে ঠিক তখন ওর হাত থেকে হকি স্টিকটা কেড়ে নিয়ে ওর হাত ধরে বললাম, এত সুন্দর হাতে হকি স্টিক নয় বালিকা, ফুল মানায়। তোমার চোখে রাগের ছাপটা সত্যিই মন কাড়া। এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাব। অপি রাগ যেন আরো বেড়ে গেল। এ প্রথম কোনো ছেলে ওর হাত ধরে এমন কথা বলার সাহস পেল। তোর কপালে খুব দুঃখ আছে। এত রাগি মেয়েকে সামলাতে এর কষ্ট তো হবেই। উফ, অসহ্য। অপির হাতে একটা চুমু দিয়ে ওখান থেকে চলে আসলাম। অপির বান্ধবীরা সব অবাক হয়ে তাকিয়ে আছে আর বলছে, তুই কেন কিছু বললি না ওকে? আরে যাবে আর কই, রাতে দিনে সব সময় ওরে পাবো আমার বাড়িতে। ওর জীবন তেজপাতা করে ছাড়বো বলে দিলাম। বাসায় এসে গোসল করে খেয়ে নিলাম। আমার ভাতিজি দৌড়ে এসে আমার বিছানায় শুয়ে পড়লো আমার সাথে। যত প্রকার দুষ্টুমি আছে এক এক করে শুরু করলো। আমার ঘুমটা আর হলো না। হঠাৎ কে জানি এলো, কলিং বেল বাজলো। ভাতিজি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। অপি রুমে ঢুকে মেহজাবিনকে কোলে নিয়ে আদর করতে করতে সোফায় বসলো। আম্মু ভাবিও এসে গল্প শুরু করলো ওর সাথে। আমি বুঝলাম এমনি এমনি আসেনি, নিশ্চয়ই কোনোভাবে আমাকে জ্বালাতে এসেছে। তাই আমি আর গেলাম না ওখানে। আমি আমার গিটারটা বের করে বাজাচ্ছি আর গান গাইছি। কিছু সময় পর মেহজাবিন অপির কোল থেকে নেমে আমার কাছে আসবে বলে দৌড় দিল। আন্টি, গিটার বাজায় কে? কেন, আমার আবির বাজাচ্ছে। ভাইয়া গিটার বাজাতে পারে? গান গিটার নিয়েই তো থাকে, আর আমাদের গান ঝালাপালা করে। আমি যাব ভাইয়ার কাছে। যাও, এটা আবার জিজ্ঞেস করতে হয়? ওকে আন্টি। তারপর রুমে ঢুকে চুপ করে দাঁড়িয়ে শুনছে অপি। আমি দেখেও না দেখার ভান করে গান গেয়ে যাচ্ছি। হঠাৎ আমার পাশে এসে বসে অপির বড় নখ দিয়ে আমাকে গোটা 6টা চিমটি দিল। খুব গান গাওয়া হচ্ছে তাই না? গেয়ে নাও, গেয়ে নাও, পরে আর গান বের হবে না গলা দিয়ে। মানে কি? এত রাগ কিন্তু ভালো না, বুঝলে কটকটি? দেখো, এবার কিন্তু আন্টিকে ডেকে বলবো তুমি আমাকে মেরেছো, তখন তোমার অবস্থা কি হয় বুঝবে। তুমি তো ফাজিল কেন? আমার পেছনে আর লাগতে এসো না, ফল ভালো হবে না। মেজামকে বললাম, আম্মু আমাদের জন্য নাস্তা নিয়ে আসো তো, তোমার কটকটি আন্টির ক্ষুধা লেগেছে। মেজামিন চলে গেলে অপির গালে 2টা কিস করে বললাম, তোমার রাগি চেহারাটা খুব ভালো লেগেছে, তাই আরো বেশি রাগাতে ইচ্ছে করছে। কুত্তা, হারামি, শয়তান, উল্লুক, তোর এত সাহস আমাকে কিস করলি? দাঁড়া, আন্টিকে বলতেছি। যাও যাও, ডেকে বলো আন্টি আবি আমাকে কিস দিয়েছে, যাও বলো। অপির রাগ যেন থামছেই না, কিছু বলতেও পারছে না। তোকে আমি দেখে নিব, মনে রাখিস। মেকআপ করে আসবো, তারপর দেখবা। এমন হাল করব আয়নায় নিজেকে চিনতে পারবা না। দেখা যাক। এভাবে প্রতিদিন টুকটাক ঝগড়া লেগেই থাকে আমাদের। অপি অনেক প্ল্যান করছে আমাকে সাহায্য করার জন্য। অপির সাথে প্রতিদিন সকালে রাতে খুনসুটি করতে করতে একসময় মনে হলো আমি যে অপিকে ভালোবেসে ফেলেছি সেটা কি করে জানবো, এটাই ভেবে পাচ্ছি না। রাতভর চিন্তা করছি, একে তো রাগী, তার উপর বাড়িওয়ালার মেয়ে, কি করা যায়। যাই হোক, আস্তে আস্তে ঠিক হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে আব্বু অফিস যাবার আগে আমাকে বলল বিকেলে থাকতে। আমি বুঝে গেলাম আজ আব্বু আবারও আড্ডা দিবে আমার সাথে। মানে হলো আব্বু আর আমি বেস্টুর মতো, আমরা একসাথে গান গাই, আড্ডা দেই। আমার বন্ধু বান্ধবীরা সবাই আফসোস করতে থাকে এমনটা দেখে। সকালে মেহজাবিনকে স্কুলে দিয়ে আমি ভার্সিটি চলে গেলাম। সকাল থেকে অপিকে দেখিনি, কেমন জানি লাগছে ওর জন্য। ভাবলাম দুপুরে যাবার সময় দেখা হবে নিশ্চয়ই। সেদিনের মতো আজ ওর স্কুলের সামনে দিয়ে আসছি, কিন্তু পাচ্ছি না কোথাও। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ দেখি কটকটি ওর বান্ধবীর সাথে বসে ফুচকা খাচ্ছে। আমি চুপচাপ ওর পিছনে গিয়ে দাঁড়াতেই ওর বান্ধবী তাকিয়ে আছে, মুখে একটা ফুচকা থাকায় কথা বলতে পারছে না। আমি অপির ফুচকার প্লেট থেকে 2 হাতে 4টা ফুচকা উঠিয়ে টপাটপ গালে পুরে হাঁটা শুরু করলাম। এটা দেখে আশেপাশে সবার মুখে হাসির ঝলক, আর কটকটিটা চিল্লাতে চিল্লাতে কান ঝালাপালা করে দিল। তাতে আমার কি, আমি তো শুধু ফুচকাই খেয়েছি। বাসায় এসে খেয়ে অপিদের বাসায় গেলাম। আন্টি নাকি যেতে বলেছে। ভয় তো আমার অবস্থা যায়। অপি নিশ্চয়ই কিছু বলেছে। এভাবে ওর সাথে এমন করাটা মনে হয় আমার ঠিক হয়নি। আমি সবসময় একটু বেশি বেশি করে ফেলি। ধুর, আন্টি এখন কি বলবে আমাকে? না, আর ওকে বিরক্ত করবো না। এসব ভাবতে ভাবতে কলিং বেল বাজালাম। আন্টি এসে, আরে আবির, এসো এসো।
আন্টি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? এই তো আন্টি, সবই ভালো চলছে। আম্মু বলল ডেকেছিলেন নাকি, কি বলতে? আসলে অপি বলছিল। এটা শুনে হার্টবিট বেড়ে গেল। আজ আমি শেষ। কি কি বলছিল আন্টি? তুমি নাকি সুন্দর গিটার বাজাতে পারো। অপি চাই তুমি ওকে প্রতিদিন গিটার বাজানো শেখাবে, কিন্তু কোনো না শুনতে চায় না। ও, বাঁচলাম। তাহলে অপি উপরেই রাগ দেখায় আমার সাথে, আর ভেতরে এত কিছু। বাহ বাহ। ও আচ্ছা, এই কথা। ও যে রাগী, আমার কথা শুনবে তো? না শুনলে পিটাবে। আমি পারমিশন দিলাম। হুম। ওকে আন্টি, কিন্তু কখন শেখাবো? বিকেলে তুমিও ফ্রি ও ফ্রি, তখনই ভালো হবে। আর বাকি টাইমও তুমি শেখাতে পারবে। এমন তো নয় যে খুব দূরে থাকো তুমি, তাই না? আচ্ছা, সমস্যা হবে না। কিন্তু সে কই এখন? ওই যে টিভি দেখছে, যাও। ওকে আন্টি। যাক, এখন একটু নয়, অনেকটাই ভালো লাগছে। আমি অপির আরও কাছে আসার সুযোগটা পেলাম। টিভি রুমে গিয়ে দেখি সোফায় বসে রিমোট হাতে নিয়ে বসে আছে। গিয়েই ওর হাত থেকে রিমোট কেড়ে নিলাম, আর সাথে সাথে চিল্লাতে শুরু করলো। আম্মু দেখো, নাক বোচাটা আমার রিমোট নিয়ে গেছে। আমি কিছু বলবো না, তোরা সামলা। আমি বললাম, এত চিল্লাও কেন? ক্যাচকেচি পাখি একটা। তুমি দুপুরে আমার ফুচকা খাইছো না বলে এখন আমার রিমোটটাও নিলে। তোমার সাহস কিন্তু দিন দিন বাড়ছে, এর ফল কিন্তু ভালো হবে না। সে তো পরে দেখবো, আগে বলো আম্মুকে গিটার বাজানোর কথা বলেছো, আর কিছু বলনি তো? আর কি বলবো? ও তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? কিছু না, শুনো, আজ বিকেলে আমরা বাইরে আড্ডা দিব। তুমি রেডি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। কই যাবে শুনি? এই তো বাসার সামনে আমার বন্ধু বান্ধবী আর আব্বুও থাকবে, যেখানে আমরা গান গাই, আড্ডা দিই। আজ থেকে তুমিও থাকবে। সত্যি? সত্যি। আমি তোমার আম্মুকে বলেছি আমার কথা না শুনলে তোমাকে পেটানোরও পারমিশন দিয়েছে। ইস, কত শখ আমাকে পেটাবে। ওপির হাতে উল্টা পেটানি খাবা। অপির চুলগুলো এলোমেলো হয়ে উঠছে বাতাসে, তাই চুলগুলো ধরে জোরে টান দিয়ে বললাম, আজ থেকে তোমার ঘুম হারাম করবে এই আবির। বলে চলে এলাম। অপির এই রাগী চোখটা খুব মায়াবী। ইচ্ছে করে ওর চোখের কাঠ করায় আসামি হয়ে সব দোষ স্বীকার করে সারা জীবন থেকে যায়। অসম্ভব সুন্দর ওই চোখ আর তার মুখের মায়া। ভালো না বেশি কই যাব আমি। বিকেলে গিটারটা নিয়ে বের হতেই মেহজাবিন জড়িয়ে ধরে বসে আছে, সেও সাথে যাবে। ও গান শোনার পাগলি। এদিকে অপিকেও সাথে নিয়ে বের হলাম। বন্ধুরা সব এসে বসে আছে আমাদের পুরানো জায়গায়। কিছু সময় পর আব্বু আসবে। আমার সাথে অপিকে দেখে সবাই খুব অবাক হয়ে গেছে, কারণ আমি প্রথম কোনো মেয়েকে সাথে নিয়ে বের হয়েছি। গান গাওয়ার সুবাদে অনেক মেয়ে কাছে আসতে চায়, কারণ মেয়েরা গিটার বাজানো ছেলেদের অন্যরকমভাবে পছন্দ করে। তারপর কি সবার সামনে কি অপিকে পরিচয় করে দিলাম। সবাই মিলে একসাথে হাই বলে উঠলো, আর বান্ধবীগুলো ওকে পেয়ে খুব মজা করতে লাগলো। মেহজাবিনকে কোলে নিয়ে আদর করছে সবাই। তখন আমি গিটার নিয়ে বসলাম। এর মধ্যে আব্বুও হাজির। আব্বু এসে আমার পাশে বসলো। মেহজাবিন আব্বুর কোলে, আমার আর এক পাশে অপি। তারপর গান ধরলাম একসাথে। ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। গানের কোরাস ছাড়তেই চারপাশে সবাই জড়ো হয়ে এক তালে গান শুনছে আর হাততালি দিচ্ছে। এমনটা হওয়ার হামেশাই হয়, বিশেষ করে শহরে। এরপর আব্বু তার কোমল কণ্ঠে সুর তুলল লালনের বিখ্যাত একটা গান। আমার গান শেখাটাও মূলত আব্বুর থেকে, উনি আমার ব্যস্ত। মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে। আমি গিটারের সুর তুলি, আব্বু গায়, আবার আমিও। এভাবেই জম্পে আড্ডা চলতে থাকে। হঠাৎ খেয়াল করি 2-3টা অল্প বয়সী মেয়ে আমাদের ছবি তুলছে। এড়িয়ে গেলাম। অবি খুব খুশি হয় এমন আড্ডায়। ওকে বললাম, আজ তোমাকে শোনালাম, কাল থেকে প্র্যাকটিস শুরু করাবো। তুমি আঙ্কেলের এত সুন্দর গান গাও জানতাম না তো, মুগ্ধ করে দিয়েছো। থাক, এত কিছু বলতে হবে না, কাল দেখব। সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই উঠলাম।
মেহজাবিন ফুচকা খাবে বলে বায়না করলো। আব্বু আমাকে 500 টাকা দিয়ে বলল ওদেরকে নিয়ে ফুচকা খেয়ে বাসায় আসতে। আমিও খুশি। একটা দোকানে বসে ফুচকার অর্ডার করলাম। অপিকে বললাম, দুপুরের গুলো ফেরত দিব, টেনশন করো না। 4টা ফুচকা নিয়েছিলাম বলে কেমন করে চিল্লাচিল্লি করেছো, কটকটি একটা। এই ছেলে, একদম পিটাবো কিন্তু এখন। আমার ফুচকা খেয়ে আবার বড় বড় কথা। কটকটি। নাক বোচা। তোমার নাকে ভিট নাই, প্লাস দিয়ে টেনে লম্বা করে দিব একদম। ঝগড়া করতে করতে ফুচকা চলে এলো। মেজামিন একা একাই খাচ্ছে, আর আমি অপিকে আস্তে করে বললাম, আমি খাইয়ে দিই। ইস, কত শখ নাক বোচাটার। আমার হাত আছে, আমি একাই খেতে পারবো। ওইদিকে করুণ হয়ে তাকিয়ে আছি, একটার পর একটা খেয়েই যাচ্ছে। আমি চুপচাপ বসে আছি। ওর খাওয়া শেষ হলে আমারটাও ওকে দিলাম। কিছু না বলেই এটাও খাচ্ছে, রাক্ষসী একটা। তারপর আমরা সবাই বাসায় ফিরতে লাগলাম। অবি, কাল সকালে একসাথে বের হবা? কেন, কি দরকার? না মানে একসাথে যেতাম, একদিকে তো স্কুল ইউনিভার্সিটি। দরকার নেই, আমি একাই যেতে পারি। সব ছেলেদের একটাই মতলব, সুযোগ খোঁজা। আজ সাথে যাবে, কাল বলবে ভালোবাসি, যত সব। এসব শুনতে শুনতে কানটাই পচে গেছে আমার। কি বলো এসব আপি? আমি তো শুধু বললাম একসাথে যাব, আর তার জন্য এমন সব কথা? সব ছেলেদের চেনা আছে, তুমি শুধু গিটার বাজানো শেখাবে, এর বেশি কোনো কিছুই না। কোনো কিছুতে সুযোগ খুঁজলে তোমার খবর আছে, মনে রেখো। ওকে, এখন আবিরকে চিনোনি, এবার থেকে চিনবে। মনে মনে ভাবলাম, এত রাগ সামলাবো কি করে? যা ভেবেছিলাম হয়তো তা নয়, ও তো সুযোগই দিচ্ছে না। ঠিক আছে, কাল থেকে আমিও আর বিরক্ত করব না, নিজের মতো করে থাকতে হবে। দেখি তাতে ফলাফল কি আসে। ওকে, ওর বাসের সামনে দিয়ে আমি রুমে এলাম। ওর ওই কথাগুলো খুব ভাবালো আমাকে। একটু আগেও ভালো করে কথা বললো, আবার এত রাগি রাগি কথা শোনালো। কিছুই বুঝি না, ওর মনের ব্যাপার। পরদিন সকালে অপি ওর বাসা থেকে বের হবার 20 মিনিট আগেই আজ বের হয়ে আমার বাসার সিঁড়িতে ওয়েট করছে। আমি বের হতে এমন একটা ভাব নিল কেমন জানি, ও মাত্রই নামছে আর আমি ওর জন্য ওয়েট করে আছি। লজ্জা করে না তোমার? কাল বললাম যে একসাথে যাব না, আর তুমি আমার জন্য ওয়েট করে আছো পিছু নেওয়ার জন্য। বেহায়া একটা। অপির কথা শুনে আমার হাত অ্যাটাক হবার জোগাড়। বলি কি মেয়ে, আমি নাকি ওর জন্য ওয়েট করে আছি? মানে কি, কে তোমার জন্য ওয়েট করে আছে? আমি তো মাত্রই নামলাম। চুপ বেহায়া, কি মনে করো কিছু বুঝি না তাই না? সুন্দরী মেয়ে দেখলেই তোমরা এমন করো, যত সব। অপি, বেশি হচ্ছে কিন্তু এখন। ওকে ওকে, শুধু আজই যাব, কাল থেকে আর না, মনে থাকে জানো, ঠিক আছে? খুব ভাব নিয়ে নাকি আঙ্গুল ঘষে বলল, অপির এই স্টাইলটা আমার সবচেয়ে প্রিয়। শুধু আজই? আজই, নাক বোচা। দেখো অপি, আমার নাক অন্তত তোমার থেকে ভালো, বুঝলে? আমি তোমাকে নাক বোচাই বলবো, কি করবা শুনি? তোমাকে আমি চেয়ে চেয়ে শরবত বানিয়ে খাবো, কটকটি। তাহলে কিন্তু যাবো না একসাথে। হয় না না, আমি তো এমনিই বলছি, দুষ্টামি করছি। একসাথে যাব বলেছি, কিন্তু তার মানে এটা না যে আমার গা ঘেঁষে থাকবা। যাও, 3 হাত দূর থেকে হাঁটো। আজিব তো, আমি কখন তোমার গায়ে পড়লাম? নিজেই তো বারবার আমার গায়ে গায়ে চলতেছ। ও, আমি গায়ে ঘেঁষে চলি তাই না? ওকে, সরেই গেলাম। এবার দেখি কে কাছে আসে। আমি অপির হাতে আস্তে করে আমার হাতটা রাখার চেষ্টা করলাম। আমার আঙ্গুল দিয়ে ওর একটা আঙ্গুলে ছোঁয়া দিতেই ও আমার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আমি আবারও চেষ্টা করলাম, আবার ফেলে দিল। এবার আমি শক্ত করে ধরে বসলাম ওর কোমল হাতটা। ও আমার দিকে তাকিয়ে রাগী চোখ দুটোতে আগুন দেখালো। আমি মুচকি হাসি দিলাম, কিন্তু হাত ছাড়ানোর কোনো চেষ্টা করেনি। একটু পর বলল, এই যে মিস্টার নাগবোচা, তুমি যেভাবে আমার হাতটা ধরে আছো, এটা যদি আমার বিএফ দেখে তবে আমার রিলেশনটা নষ্ট হয়ে যাবে। ও কষ্ট পাবে, আর ওর কষ্ট আমি কি করে সহ্য করব বলো? হাতটা ছেড়ে দাও। অপের মুখে এই কথা শুনে আমি যেন বোবা হয়ে গেলাম। ওর বয়ফ্রেন্ড আছে? আমি তাহলে এতদিন ভুল জেনেছি। অপি, কি বলছো এসব? তোমার বয়ফ্রেন্ড এলো কোথা থেকে? আগে তো শুনিনি। আর কে তোমার বয়ফ্রেন্ড? আজিব, তুমি কয়দিন চিনো আমাকে? আমার সব কিছু কি তোমাকে বলে করতে হবে নাকি? কড়া গলায় বলল। কষ্ট পাচ্ছি মনে মনে, কিন্তু মুখে মিথ্যে হাসি দিয়ে বললাম, আগে বলবা না আমাকে? আমি ওর সাথে পরিচিত হতাম। সময় হলেই জেনে যাবে। এখন যাও, আমার স্কুল এসে গেছে। টাটা, বাই।
বাই, সাবধানে থেকো। অপি চলে গেলে আমি ভার্সিটির দিকে যাচ্ছি। কি শুনলাম আমি? যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম আর সে অন্যের স্বপ্নের রানী হয়ে আছে। হায় রে আবির, তোর কপালে ভালোবাসা নাই। ভুলে যা সব কিছু, কাউকে বুঝতে দিস না, তাহলে সবাই হাসবে। নিজেকে কোনো রকম একটা বুঝ দিচ্ছি। দুপুরে ফেরার পথে অপিকে দেখে একটা ছেলের হাত ধরে হাসছে। মন চাচ্ছে ওই ছেলের হাত দুটো কেটে ফেলি। আমার অপির হাত ধরে হাসছে, কত বড় সাহস ওর! এটাই তাহলে ওর বয়ফ্রেন্ড মনে হয়। ওদের পাশ দিয়ে যাচ্ছি আর ওদের দিকে তাকিয়ে আছি। অপি আমাকে দেখে ওই ছেলের হাতটা আরও জড়িয়ে ধরে ন্যাকামো করছে। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। রাগকে কন্ট্রোল করে চলে আসলাম। দুপুরে খেতেও ইচ্ছে করছে না। বিকেলের অপেক্ষায় আছি কখন অপির কাছে যাব। কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। হঠাৎ চিমটির ব্যথায় ঘুম ভাঙল। দেখি অপি আমার পাশে বসে রাগী চেহারা নিয়ে তাকিয়ে আছে। পড়ে পড়ে ঘুমানো হচ্ছে, ক্লাস নিবে কে? ওহো, ঘুমাই গেছিলাম, সরি। একটু ওয়েট করো, ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আমার বিছানায় নিজের দখল নিয়ে গিটার নিয়ে টুংটাং করছে অপি। শুনো, গিটারের প্রথম কথা হলো প্রতিটা স্ট্রিংকে ফিল করতে হবে, কান দিয়ে নয়, মন দিয়ে অনুভব করবে। অপের একটা আঙ্গুল দিয়ে স্ট্রিংগুলোকে ছুঁয়ে দিচ্ছি আর ও চোখ বন্ধ করে অনুভব করছে। আজ ওকে শুধু স্ট্রিংগুলোকে পরিচিত করালাম আর বেসিকটা নিয়ে বললাম। একটু পর আম্মু কিছু নাস্তা দিয়ে গেল। আমি অপিকে বললাম, তোমার বয়ফ্রেন্ডটা খুব কিউট আছে, খুব মানিয়েছে তোমাদের। কি হিংসে হয়? না, তা কেন হবে, এমনি বললাম। কাল থেকে তো আর তোমার সাথে শুধু বিকেল ছাড়া দেখা হবে না। আমি আর তোমাকে বিরক্ত করব না। আমি তো চাই না আমার জন্য তোমার রিলেশন নষ্ট হয়ে যাক। হঠাৎ এত ভালো হলে কি করে? এলাকায় কোনো মেয়ের প্রেমে পড়তো নাকি? ধুর না। বুঝি। যদি এমন কেউ থাকে তো বইলো, ওপি সব ম্যানেজ করে দেবে। দরকার নেই। ওকে, এখন বাসায় যাব, থাকো তুমি। আচ্ছা যাও। মন খারাপ করে চুপ করে মাথা নিচু করে আছি। অপি বুঝলো ওর সাথে ওই ছেলেকে দেখে আমার মন খারাপ। রুম থেকে যাবার আগে আমার লম্বা চুলগুলো টেনে কিছু চিমটি দিয়ে দৌড়ে চলে গেল। আমি ওদিকে খেয়াল না করে গিটারটা নিয়ে বারান্দায় চলে গেলাম। আমার রুমের ঠিক ওপরটাই অপের রুম, একইভাবে বারান্দা। আমি গিটার নিয়ে গান গাইছি, হঠাৎ দেখি আমার বারান্দায় উপর থেকে একটা সুতায় পেঁচানো চিরকুট নেমে এলো। এটা নিশ্চয়ই অপির কাজ। চিরকুটটা খুললাম, তাতে লেখা, বারান্দায় বসে গিটার বাজালে কারো মনে প্রেম জাগে, দয়া করে এভাবে কাউকে নাজেহাল করবে না। আমি অবাক হয়ে গেলাম। পাগল নাকি মেয়েটা? কখন কি করে কি বলে কিছুই বুঝি না। আমি চিরকুটে লিখে দিলাম, যার যার বয়ফ্রেন্ড নিয়ে সে এসে সুখী থাকুক। চিরকুটটা পেয়ে অপে কিছু সময় পরেই আমার রুমে এসে আমার কান টেনে বলল, কি বললি তুই? আমার বিএফ আছে, তাতে তোর কি? তুই এসব বলার কে? আরে ছাড়ো, ব্যথা লাগছে তো। সত্যি বললে ফোসকা পড়ে, জানি তো। শয়তান নাক বোচা, আজ থেকে মেরেই ফেলবো আমি। একাধারে কিল ঘুষি চিমটি দিতেই থাকলো আমাকে। আর সহ্য করতে না পেরে অবিকে বিছানায় ফেলে দিলাম ধাক্কা দিয়ে। তারপর ওর হাত দুটো শক্ত করে ধরে ওর কানের কাছে আস্তে করে বললাম, এভাবে আমার উপর অত্যাচার করলে আমার বউ কষ্ট পাবে। কেন মারছো আমাকে? আমি তোমার কে? তুই আমার কচু, তোকে মেরে তোর বউকেও মারবো। তোমার খুব রাগ তাই না? আজ তোমার রাগকে পানি করব। বলেই অপির ঠোঁটে, থাক না বললেও বুঝবে সবাই, টানা 5 মিনিট কিস করে অপির চোখে চোখ রেখে বললাম, আজ থেকে কোনো ছেলের সাথে যদি দেখি হাত ধরে হাসাহাসি করতে, সত্যি খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আসছে জমিদার, তোমার কথা শুনতে আমার বয়েই গেছে। আর আমাকে কিস করা, তাই না? এর শো তো আমি তুলবো, মনে রেখো। আমি অপিকে ছেড়ে দিলাম। ছাড়াবেই আম্মুকে ডাকতে ডাকতে মিনিয়ে মিনিয়ে কান্না শুরু করলো। আমি তো ভয় পেয়ে গেলাম, সত্যি কি কথা বলে দিবে আমার অবস্থা আছিস। আম্মু আসতেই, আন্টি দেখো না, তোমার ছেলে আমার সাথে কি হয়েছে মামুনি বলো? সব সময় খারাপ ব্যবহার করে। কি করেছে ও আমাকে বলো? আমি বললাম কাল সকালে আমাকে নিয়ে যেতে, একসাথে স্কুলে যাব, তা সে শুনবে না। এটা বলতেই আমাকে একটা চট দিছে, এই দেখো। এটা কি মেরে বাবা? এমন পোল্টি নিল চোখে মুখে। আর আম্মু ঠাস ঠাস করে গোটা কয়েক বসালো আমাকে। আম্মু অপিকে নিয়ে চলে যাচ্ছে, আর অপি পিছনে তাকে দুষ্টু হাসিয়ার চোখ মারতে মারতে চলে গেল। শরীর জ্বলছে আমারও এমন ব্যবহার দেখে। পরদিন সকালে উঠে ভার্সিটির জন্য রেডি হচ্ছি, তখন দেখি অপি সোজা বাসায় এসে হাজির।
আমাকে জ্বালিয়ে মারবে এখন। উফ, কেন জোর পিছনে লাগতে গিয়েছিলাম। আমার সাথে নাকি যাবে না কেউ, তাহলে তো নাটক করে কেন এখন? বিএফ তো নাই, থাকলে ওর সাথে নিয়ে যেতাম। যাও না তারা নিয়ে, আমার কাছে কি? তুই যাবি না আন্টিকে ডাকবো? থাক, আর ডাকা লাগবে না, যাচ্ছি। আবার চর খাওয়ার ইচ্ছে নেই আমার। বিকেলে ফিরছি, অফিস স্কুলের সামনে আসতেই দেখি রাস্তার কিছুটা মাঝের দিকে অপি দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ওর কানে হেডফোন। ওর বান্ধবী দোকানে কি জানি আনতে গেল, আর অপি দাঁড়িয়ে আছে। এদিকে গাড়ি আসতে দেখে আমার বুকটা কেঁপে উঠল। দৌড়ে গেলাম ওর দিকে, প্রাণের মায়া ছেড়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। বিনিময়ে আমিও পড়ে গেলাম, কিন্তু বুঝলাম কিছুটা ধাক্কা গাড়ির পাশ থেকে আমি পেয়েছি। কিছু সময়ের জন্য সব কিছু যেন থেমে গেছে চারপাশে। লোকজন আসতেছে দৌড়ে। অপি উঠে এসে সবার সামনে আমাকে ঠাস করে দুটো চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। আমাকে টাচ করার সাহস কি করে হয় তোর? রাস্তায় এসেও তোর জন্য একটু শান্তি নেই, বাড়িতেও জ্বালিয়ে মারিস, এখানেও তাই। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? রাস্তার ছেলে একটা, ছোট লোক, মেয়ে দেখলে এসব করিস তোরা। বুঝলাম ওর হেডফোনের জন্য ও বুঝেনি ও কোন পরিস্থিতি থেকে বেঁচে গেছে। আশেপাশের মানুষের কথাও বুঝলো সবটা। এই মেয়ে, তোমার জীবন বাঁচালো এই ছেলেটা, আর তুমি তাকেই মারছো? আমি মরলে মরতাম, তাতে ওর কি? আমাকে কেন টাচ করবে ও? আর আপনারা জানেন ও আমার বাড়ির সামান্য একটা ভাড়াটিয়া মাত্র। আমার আর বুঝতে বাকি রইল না, খুব সুন্দর করে প্রতিশোধটা নিল অপি। চরম সুযোগটা কাজে লাগিয়েছে। আমি বাকি সবাইকে থামিয়ে বললাম, আই এম সরি, আমি বুঝতে পারিনি, আর কখনো আমরা সামনে এসে বিরক্ত করব না বলি হাঁটা শুরু করলাম। পাশ থেকে কয়েকজন এসে বলল, বাবা, তোমার হাত থেকে রক্ত পড়ছে, চলো আগে ড্রেসিং করাতে হবে। এতক্ষণ পর খেয়াল করলাম হাতের বেশ কিছু জায়গা অনেক কেটে গেছে, আর পিঠেও কেটেছে, রক্ত পড়ছে অনেক। হাতে ব্যান্ডেজ করে রিক্সায় করে বাসে এলাম ঘন্টাখানেক পর। আম্মু আমাকে দেখে জিজ্ঞেস করলো কি করে হলো এমন। বললাম রিক্সায় অ্যাক্সিডেন্ট করেছি, পরে হাত আর পিঠে কেটে গেছে। তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দিল আম্মু। আর কিছু বললাম না। যতটা ব্যথা শরীরে নাম পেয়েছি, তার থেকেও কয়েক গুণ ব্যথা মনে পেয়েছি অপের কথায়। এভাবে না করলেও পারতো সবার সামনে। তবুও ভালো, আমার অবস্থানটা ভালো করে বুঝিয়ে দিল। ঠিক করলাম ওর সাথে কোনো কথাই আর বলবো না। ওর সাথে দুষ্টামির ফল পেয়ে গেছি আমি, আর নয়। সারা রাত ব্যথায় ঘুম হলো না, গিটারটাও ধরতে পারছি না। নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সব উল্টো পাল্টা লাগছে। সব তো ঠিকই ছিল, তাহলে কেন এমন হলো হঠাৎ? সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হলো। আজ আর ভার্সিটি যাব না, তাই ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে শুয়ে আছি। এমন সময় আন্টি এলো আমাদের বাসায়। আম্মু বলল আমি অ্যাক্সিডেন্ট করেছি, তাই শুনে আন্টি রুমে এলো দেখতে। তাকেও একই কথা বললাম। সত্যি কথাটা কাউকে না জানানোই ভালো, তাতে অপিকে সবাই খারাপ ভাববে। অপিকে কিছুদিন ক্লাস নিব না বলে দিলাম। আন্টি কিছু সময় কথা বলেই চলে গেল। বিকেলে একটু ছাদে যাব ভাবলাম, তাই মেহজাবিনকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি। অপিদের রুমের সামনে দিয়ে জলদি উঠে গেলাম, যাতে ওর সাথে দেখা না হয়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়। ছাদে গিয়ে দেখি অপি ওখানেই দাঁড়িয়ে আছে। মেহজাবিন ওকে দেখে আমার কাছ থেকে ওর কাছে চলে গেল। অপি মেহজাবিনকে কোলে নিয়ে আমার দিকে তাকাতে আমি মাথা নিচু করে চলে আসলাম। ওর সামনে যাবার কোনো ইচ্ছে নেই আমার। আন্টি জানো, চাচু কাল রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছে, সারা রাত ঘুমায়নি। অপি আর কিচ্ছু বলল না মেহজাবিনকে। সন্ধ্যা হয়ে গেলে মেহজাবিনকে বাসায় রেখে যায় অপি। আমিও আর কোনো কিছু আমলে নিলাম না। 5 দিন পর আমি মোটামুটি সুস্থ। বিকেলে গিটার নিয়ে বসলাম বন্ধুদের সাথে। কিছু সময় পর একটা মেয়ে এলো আমাদের সামনে। আপনি আবির, তাই না? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি মাহি। আপনার গান শুনেছিলাম সেদিন আমার বান্ধবীর ফোনে। আপনার বাবাও ছিলেন সাথে। ও আচ্ছা। আপনার গানের গলা ভালো, মুগ্ধতা চেয়ে যায়। এতদিন এখানে খুঁজতে আসতাম, আজ পেয়ে গেলাম। এতদিন কি আসেননি? আমি একটু অসুস্থ ছিলাম, তাই আসিনি। ও, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানেই থাকি, ইন্টার পড়ছি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। একটা রিকোয়েস্ট করব, রাখবেন? জি বলেন। আপনি যখন এখানে এসে গানের আড্ডা দিবেন, আমাকে একটু জানাবেন। আপনাদের সাথে বসে আড্ডায় ভাগ বসাবো। সত্যি বলছেন? সত্যি বলেন, জানাবেন? ওকে, আপনার নাম্বারটা দিন। ওকে, আমরা তো বন্ধু হতে পারি তাহলে। অবশ্যই। আরেকটা রিকোয়েস্ট করব। বলেন। আপনার বাবার সাথেও পরিচিত করিয়ে দিবেন।
আচ্ছা, মাহিকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। ওদিনকার আড্ডা খুব জমেছিল। মাহি অনেক মিশুক মেয়ে, ভদ্র, স্মার্ট, বন্ধুসুলভ, আর চেহারাটাও খুব মায়াবী। রাতে বাসায় ফেরার সময় গেটের সামনে দেখে অপি দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে ওকে দেখে সামনে যাচ্ছি না। অপি মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। আমারও তাড়া নেই বলে দাঁড়িয়ে আছি। এভাবে কিছু সময় থাকার পর আম্মুর ফোন এলো, বাসায় যেতে বলছে। তার দেরি না করে সোজা চললাম। গেটে ঢুকে পা রাখতে অপি আটকালো আমাকে। আবির শোনো। আমি চুপ করে পা বাড়ালাম। আবির প্লিজ শোনো, আমি সেদিন খুব খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। আই এম সরি। আমি চুপ করে আছি। প্রতিশোধ নিতে গিয়ে ভুলেই গিয়েছি তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর আমি তোমাকে সবার সামনে হাত তুলে অপমান করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি তো চাইলে আম্মুকে বলতে পারতে, তবুও বলনি। এই কয়দিন তোমাকে দেখিনি, তোমার সেই বিরক্ত করাগুলোকে খুব মিস করেছি। শুনুন, আপনি কোনো ভুল করেননি। আমার মতো ছোট লোক রাস্তার ছেলের জন্য এটাই উচিত ছিল। ভুলেই গিয়েছিলাম আপনি বাড়িওয়ালার মেয়ে, আমি ভাড়াটিয়া। আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আর আমি আপনার সামনেও আসতে চাই না। অপে আমার হাত ধরতে গেলে আমি ছাড়িয়ে চলে এলাম। কয়েকবার ডাকলো, আমি কানে তুলিনি। রাতে খাবার সময় অপি আবার বাসায় এলো। একটা চিরকুট আমার রুমে ছুঁড়ে দিয়ে কিছু সময় পর চলে গেল। আমি চিরকুট খুলে পড়লাম। তোমাকে জ্বালানোর জন্য ওই ছেলের হাত ধরে এসেছিলাম। ও আমারই ক্লাসমেট, আমার কোনো বিএফ নেই। তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। কাল থেকে একসাথে যাব, সিঁড়িতে অপেক্ষা করব সকালে। না এলে কপালে শনি আছে। এখন আমি পড়লাম আর এক টেনশনে। এখন আমি কি করব? এক এক সময় এক এক রকম আচরণ, কিছুই বুঝতে পারি না। আবার কোনো নাটক সাজিয়ে আমাকে মারবে কে জানে। হঠাৎ মেসেজের টুংটুং শব্দ এলো। মাহির মেসেজ এলো। কল দিলাম। বেশ কিছু সময় কথা বললাম, মনটা ফ্রেশ হয়ে গেল। পরদিন সকালে বের হতেই দেখি অপি দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে খেয়াল না করেই সোজা নেমে গেলাম। ও আমাকে ডাকলো, শুনলাম না। রিক্সা নিয়ে জলদি চলে গেলাম। হয়তো অপি কষ্ট পেয়েছে, তাতে আমার কি? আর কষ্ট পাবারই বা কি আছে? তার মতো আমি তো রাস্তার ছেলে একটা। যাই হোক, দুপুরে ফেরার সময় দেখি ইউনিভার্সিটির সামনে মাহি আর ওর বান্ধবী দাঁড়িয়ে কথা বলছে। মাহিকে ডাক দিতেই ও অবাক হয়ে গেল। আবির, তুমি এখানে? আমার ভার্সিটি এটা। তুমি এখানে কার জন্য? বয়ফ্রেন্ড আছে এখানে? আরে ধুর, কি বলো? শপিং এ এসেছিলাম, বাসায় যাব এখন। তো চলো একসাথেই যাই। ওকে। মাহি ওর বান্ধবীদেরকে বিদায় জানিয়ে আমার সাথে হাঁটছে। দুজনেই হাসতে হাসতে হাঁটছি। ভাবলাম আজ একটু আমিও নাটক করব অফিস সামনে। আমাকে জ্বালানো, তাই না? আমিও জ্বালাতে পারি। অফিস স্কুলের সামনে আসতেই মাহির হাত ধরে হাঁটছি, আর ইচ্ছের বাইরেই হাসছি ওর দিকে তাকিয়ে। চলো ফুচকা খাই। চলো। ফুচকার দোকানে বসতে দেখি অপি আমার সামনে হাজির। ও চেহারাটা তখন দেখার মতো। এত রাগ আগে দেখিনি। মনে হচ্ছে ওর রাগে ভস্ম হয়ে যাবে। পাত্তা না দিয়ে মাহির দিকে তাকিয়ে আছি। জানো মাহি, তোমার চেহারা একটা মায়া আছে, নিষ্পাপ চেহারা। কোকিলের মতো তোমার কণ্ঠ যেন ডাকলেই বসন্ত জেগে ওঠে মনে, আর অবিরত ঝরতে থাকে কৃষ্ণচূড়া মন প্রান্তরে। মাহি মুগ্ধ হয়ে গেছে কথা শুনে। লজ্জা পাচ্ছে তাকাতে আমার দিকে। আর ওদিকে অপি খুন করতে পারলে বাঁচে। আমি মাহিকে ফুচকা খাইয়ে দিলাম, যেন হাজার বছরের তিলে তিলে সঞ্চিত প্রেম আমাদের। আহা, অপিকে জ্বালানোর জন্য এর বেশি কিছু দরকার নেই। কিন্তু আমার বুঝতে বাকি রইল না, সামনে আমার কপালে সত্যিই খুব শনি আছে। মাহিকে ওর বাসার সামনে নামিয়ে আমি খুশি মনে কিছুটা লাফিয়ে লাফিয়ে হাঁটছি। আমার প্রতিশোধ সাকসেসফুল, কিন্তু বাসার কিছুটা আগেই অপি দাঁড়িয়ে আছে, হাতে হকি স্টিক। ওর চোখ দুটো লাল হয়ে গেছে রাগে। এখন আমি কই যাব? ভয় পাচ্ছি আবার পাচ্ছি না। হাসি মুখ নিয়ে বুক ফুলে অগ্রসর হলাম। অপি হকি স্টিক দিয়ে সোজা এসে পায়ে সজোরে বসালো 2-3টা। পড়ে গেলাম। মেয়ে নিয়ে ঘুরিস তাই না? কোকিলের ডাকে কৃষ্ণচূড়া ঝরাস। এখন দেখবি ভালোবাসাও ঝরাবো। ও অপি, আর মাইরো না আমারে, মইরা যাবো তো। তোরে কি আদর করার জন্য এখানে বসে আছি? তোর কতজন কলিজা হইছে সেটা আমি এখন দেখব। আমার সামনে মেয়ে নিয়ে ঘুরিস তাই না? কয়দিন আগে হাত গেল, এখন আবার পা। খুব ব্যথা পাইছি আমি। প্লিজ একটু ধরে উঠাও আমাকে। কুত্তা, তোর 2 পা আজ ভেঙে ঘরে ফেলে রাখবো। দেখি তুই কি করে আবার ঘুরতে পারিস। হ্যাঁ, আমি মেয়ে নিয়ে ঘুরি আর যাই করি, তাতে তোমার কি? আমি কি তোমার বর নাকি? বল, কি বললি তুই? আবার 2 বাড়ি মারলো। আজ আমি আবার অসুস্থ হয়ে গেলাম। খুব ব্যথা পাইছি, হাঁটতে পারতেছি না। তবে এতটুকু শিওর হয়ে গেছি যে অপি আমাকে ভালোবাসে, নাহলে এভাবে মারতো না। কিন্তু কেউই তো কাউকে কিছু বলিনি।
অপি একটু শান্ত হয়ে আমার সামনে এসে বসলো। আমার হাতে কি বিষ কাটা আছে? আমার চোখ থেকে কি অতি বেগুনি রশ্মি বের হয়? আমার কণ্ঠ কি খুব বিশ্রী? কি বলো এসব? এমন কেন হবে? তাহলে আমাকে রেখে অন্য মেয়ে নিয়ে কেন ঘুরলে আমার সামনে? তোমাকে রাগানোর জন্য এমন করছি, যেমনটা তুমি করেছিলে। রাগাও, আরো বেশি রাগাও, আর নিজের হাত পা ভেঙে ঘরে পড়ে থাকো, যত সব লুচ্চা পোলাপান। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো, আমার পায়ে খুব ব্যথা করছে। অপির চোখে রাগ থাকার পরও চোখের কোনায় পানিতে ছলছল করে উঠল। আমাকে ধরে উঠালো, তারপর ওর ঘাড়ে ভর করে হাঁটতে লাগলাম। অপির আগে গজগজ করতে করতে বলছে, তোকে আরো কয়েক ডোজ দিলে ভালো হতো। মনে মনে ভাবছি আর কয়েক ডোজ দিলে খুবই ভালো হতো, তাহলে আর বেঁচে থাকবো না। কেমন মেয়ে বাবা, হঠাৎ হঠাৎ রেগে যায়, বেধড়ক পেটায়। ওর মনটার কিছুই বুঝতে পারছি না। বাসে গিয়ে কলিং বেল বাজালাম। আম্মা আমাকে দেখেই অপির কাছে ভর দিয়ে দাঁড়ানো। আমি, কি হয়েছে আজ আবার তোর? আন্টি আর বললো না তো, তোমার ছেলে এখনই হাঁটা শেখেনি, আজ আবার ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে পড়ে পায়ে ব্যথা পাইছে। ভাগ্যিস আমি দেখছি, না হলে যে কি হতো। আমার সেন্সলেস হবার জোগাড় হলো। বলে কি মেয়ে? এমন করে বললো যেন আমি বিশ্বাস করে নিলাম আমাকে অপি মারেনি। আমি সত্যি পড়ে গিয়ে ব্যথা পাইছি। আয় ভেতরে আয়, সোফাতে বসিয়ে দে। আন্টি 1 মিনিট দাঁড়াও, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। ওকে। আমি প্যান্টটা একটু হাঁটুর উপরে উঠালাম। খুব জোরে মারাতে চামড়া ফেটে গেছে। মাগো কি ব্যথা! আমু তো বকতেই আছে, থামছেই না। আমি এক কানে শুনে আর এক কানে বের করে দিচ্ছি। অপি এসে আমাকে আমার রুমে নিয়ে গেল। আম্মুকে বলল, তুমি যাও, তোমার ছেলের ড্রেসিং আমি করিয়ে দিচ্ছি। আম্মু আর কিছু বলল না। আমার রুমে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। পা ধরে জোরে টান দিয়ে স্যাবলুন তোলায় ভিজিয়ে ঠেসে ধরলো কাটা জায়গায়। একটু দয়া মায়াও নাই নাকি ওর? আমি চেঁচিয়ে উঠলাম, কিন্তু আমার গলা মনে হয় কেউ শুনলই না। ব্যান্ডেজ পেঁচিয়ে দিল। শুয়ে থাকবি এখন, একদম উঠবি না। খেয়ে ঘুমাবি, আমি বিকেলে এসে দেখে যাব। কোনো দরকার নেই আমাকে দেখার, আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। এই ছেলে, একটু শব্দ করবি তো শেষ করে ফেলবো, মনে রাখিস। আমি কাচুমাচু হয়ে মাথা নিচু করে বললাম, আচ্ছা। চোখে পানি এসে গেছে এক ধুমুকে। অপি আমার দিকে মুখ ঘুল্লি দিয়ে চলে গেল। আম্মু এসে খাইয়ে দিল আমাকে। তারপর আব্বুকে কল দিয়ে বলল পেইন কিলার আনতে। আমি ঘুমিয়ে গেলাম। কখন যে মেজাবিন এসে আমার কোলের ভেতর শুয়ে পড়লো টের পাইনি। আমার কলিজাটা। বিকেল হতেই ডাইনিংটা এসে হাজির। এসে চিমটি দিতে দিতে ঘুম ভাঙালো। কেমনটা লাগে তখন? আমাকে কি একটু শান্তি দিতে থাকতে দিবা না? তো শান্তির দিন শেষ। ওপি কি জিনিস তা হারে হারে টের বাবা। আমি কিন্তু আম্মুকে ডাকবো, তারপর সব বলবো। ওই কি বললা? বলো দেখি। নিজের মান সম্মান নিজেই ডুবাবা। একটা মেয়ের হাতে মার খেয়ে চিত হয়ে আছো, সেটা বলতে লজ্জা করবে না? ইডিওট একটা, হাদারাম। আমি ভাবলাম তাই তো, ইজ্জতের ফালুদা বানানো যাবে না। কি দরকার এখন আমার রুমে শুনি? একটা ছেলে রুমে আসতে লজ্জা করে না? তোমার রুমে আসতে কিসের লজ্জা? আমি তোমার কি লাগে যে লজ্জা করে না? তুমি আমার কচু লাগো, কচু। অপি, তোমাকে একটা মাইর দিব কিন্তু। কি মারবি আমাকে? মার তো দেখি। আজ শুয়ে আছি বোধ হয়, কাছে থাকলে বুঝাতাম। ওকে এলাম তোর কাছে, দেখি এবার মার। অপি হাতের নাগালে আসতেই ওকে দু হাতে জড়িয়ে ধরে ওর ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে শুয়ে আছি। কিছু সময় পর, কুত্তা, নাক বোচা উল্লুক, কতদিন বসি, ঠোঁটে কামড় দিবি না? এটাই তোমার শাস্তি। আবার রাগিয়ে দিছে অপিকে। আমাকে রাগালে তোর ভালো হবে না বলে দিলাম। মারবা আমাকে জানো? আসো আসো, আরো আমিও তোমাকে চুমু খাবো। তুমি একটা মারবা, আমি 5টা কিস দিব। রাজি? বুঝছি, তোকে আরো মারতে হবে, শয়তান একটা। হবে। আমি যদি সত্যি সেদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যেতাম তাহলে খুব খুশি হতো, তাই না? প্রতিশোধটা কিন্তু সেই মজার হতো, কি বলো? অপি আর নিজের রাগকে সামলাতে পারলো না। কুশে একটা থাপ্পড় মারলো আমাকে, তারপর জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তুই মরে গেলে আমাকে কে বিরক্ত করবে? আমি কার জন্য প্রতিদিন সিঁড়িতে অপেক্ষা করব? কাকে শাসন করব? আমাকে কষ্ট দিবা দাও, কিন্তু ছেড়ে চলে যেতে চাইলে আমি খুন করে ফেলবো বলে দিলাম। অপি বাচ্চাদের মতো কাঁদতেই আছে। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, আমাকে ভালোবাসো? বলনি তো কখনো। ওকে তোকে ভালোবাসে? আমি তোকে ভালোবাসি না, বুঝলি? আমি তো এমনি এমনি মজা করছি। আবারও চোখ পল্টি নিল অপি। তাহলে আমার জন্য এভাবে কাঁদছো কেন?
মন চাচ্ছে তাই কাচ্ছি, বেশি বুঝবা না বলে দিলাম। আচ্ছা বুঝলাম না, এবার ছাড়ো, আমাকে আম্মু দেখলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। অপি জলদি আমাকে ছেড়ে উঠে গেল। কাল সকালে আমি নিতে আসবো, রেডি থেকো। আচ্ছা কটকটি। কচু কচু কচু, শয়তান নুল্লুক নাকবোচা। তোমার ভাড়াটিয়া। অপি মুচকি হেসে চলে গেল। আমি খুশি মন নিয়ে আম্মুকে ডাকলাম। আম্মু এসে আমাকে বলল, আমার লাজুক ছেলেটা আজকাল একটু অন্যরকম হয়ে গেছে মনে হয়। আম্মু কি যে বলো না, আমি তো আগের মতোই আছি। তা তো দেখতেই পাচ্ছি। তা ওপি কি বলে গেল? কই কিছু না তো, এমনি দেখে গেল এই আর কি। ওপিকে তোর ভালো লাগে? আমি তো পুরাই টাস্কি খেয়ে গেলাম। আম্মু কি করে বুঝলো? মায়ের মন তো বুঝবেই। আমি আহ্লাদে গদগদ হয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম। আম্মুর আঁচল দিয়ে মুখ ঢেকে লজ্জায় লাল হয়ে বললাম, এই ডাইনিটাকে তোমার ছোট বউ বানাবা? ডাইনি বলে একদম মুখ ভেঙে দেব। কত লক্ষ্মী একটা মেয়ে। মনে মনে বলি, কত যে লক্ষ্মী তা তো তুমি জানো না আম্মু। তোমার ছেলেকে 2 বার পিটিয়ে তক্তা বানিয়েছে। জানো আম্মু, ও না আমাকে কোন মেয়ের সাথে দেখলে একদম সহ্য করতে পারে না। সেজন্য তো পা ফাটালো। সেটা কি আমি জানি না ভাবছিস? মানে তুমি কি করে জানলে? ওপি বলেছে আমাকে, তোকে রুমে রেখে আমাকে কি বলল। আন্টি তোমার নাকবোচা ছেলেকে বলে দিও, আর কোনোদিন যদি কোনো মেয়ের সাথে দেখি তো ওর পা সত্যি সত্যি ভেঙে দিব। তখনই বুঝেছি আমার ভাড়াটিয়া ছেলেটার প্রেমে পড়েছে বাড়িওয়ালার মেয়েটা। ওপিকে প্রপোজ করেছিস? ধুর আম্মু, ওর মনটাই তো বুঝি না কিছু। কখন কি বলে কি করে কিচ্ছু বুঝতে পারি না। এই 1 মিনিটে ভালো তো 5 মিনিট আগুন হয়ে থাকে। কি করব বলো না একটু। আচ্ছা আব্বু, তোমাকে কিভাবে প্রপোজ করেছিল? চুপ, বদমাস ছেলে। তোর আব্বু আমাকে 8 বছর পরে সে প্রপোজ করে, তারপরে বিয়ে হয়। নীরবে দুজন ভালোবেসেছি, কেউ কাউকে কিচ্ছু বলিনি। আমি বাপু এত বছর ওয়েট করব না, তুমি সব ব্যবস্থা করবা। আগে ওকে জানা তারপর। শোন, কাল তোর খালার বাসায় যাবো সবাই সকালে। তোর এই অবস্থায় যেতে হবে না। আমি ওপির আম্মুকে বলে যাব, দুপুরে ওখানে খেয়ে নিবি। আমরা রাতেই চলে আসবো। মেহজাবিন তো এখনই যেতে পারলে খুশি হয়। যাও যাও, তোমার বৌমা আছে না, ও আমার খেয়াল রাখবে। বান্দর ছেলে, আয় খেতে আয়। চলো। খাবার খেতে বসেছি। আব্বুকে বললাম, আব্বু কাল সবাই যখন যাচ্ছ আমার জন্য একটা খরগোশ নিয়ে আসবা। আন্টির বাসা থেকে আমাকে দিতে চাইছিল। কেন হঠাৎ খরগোশ পোষার শখ হলো যে? আম্মু বলল, আরো কত কিছু শুনবা। এখন তো খরগোশ যাচ্ছে, পরে শুনবো বউ পোষবে। তাই নাকি? ছেলে মনে হয় প্রেমে পড়েছে। তা কে সে শুনি? কে আবার? উপরতলায় থাকে। অপি? হ্যাঁ, ছেলে আমার বড় হয়ে গেছে। সিগন্যাল কেমন ওদিকের? খুব ভালো। চালিয়ে যাও বাবা। আমি আর কি বলবো, সব তো আম্মুই বলে দিল। তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেলাম। আব্বু আমার দুজনই খাবার শেষে অপিদের বাসায় গেল। আমি মনে মনে বললাম, একবারে বিয়ের কথাটা পাকা করে এলেই তো পারতো। আমি ঘুমালাম, তারা কি আলোচনা করলো জানি না। সকালে আম্মু সব গোছগাছ করে চলে গেল। আমি উঠে ফ্রেশ হলাম। হঠাৎ কলিং বেল বাজলো। ভাবলাম ময়লাওয়ালা আসলো ময়লা নিতে। ময়লার ঝুড়িটা হাতে নিয়ে দরজা খুলে ঝুড়িটা এগিয়ে দিলাম, কিন্তু না তাকেই, মামা নিয়ে যান। ওই হারামি, আমি কি ময়লা নিতে আসছি নাকি? কড়া গলার ধমক খেয়ে হুঁশ ফিরল। তাকে দেখি অপি। ওহ কটকটি, তুমি আজ স্কুলে যাওনি? মুখ ভেঙে দিব একদম। সরি আমি তো দেখিনি আপা। হাত থেকে ঝুড়িটা নামাতেই অপি তেড়ে এলো আমার দিকে। আপা লাগি আমি তোর? তো কি লাগো শুনি? জানতে হবে না। খাইছো তুমি? না, মাত্র ফ্রেশ হলাম। আচ্ছা একটু ওয়েট করো, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। কত ঢং রে বাবা, নিজে কখনো পানি ঢেলে খায় না, আবার আসছে আমার নাস্তা করতে। সব পারি, শুধু ওয়েট করো, তারপর দেখবা। আমি তাকিয়ে দেখছি অপিকে ওড়নাটা বেঁধে নিয়ে তারপর নাস্তা বানাচ্ছে। এই না হলে হবু বউ, খুশিতে ড্যান্স মারছি। হ্যাঁ, মনে মনে কিচেনে এগিয়ে গেলাম। অপির পেছন থেকে ঝুড়ি ধরে ওর ঘাড়ে একটা চুমু দিতে। একদম দুষ্টুমি করবা না কিন্তু। কই না তো, পায়ে বেঁধে পড়ে যাচ্ছিলাম, তাই তোমার উপর এসে পড়েছি। শয়তান উল্লুক নাকবোচা, ছাড়ো, নাস্তা বানাতে দাও। একটু ধরে থাকি, কোনো দুষ্টামি করবো না সত্যি। অপি শরীরের উষ্ণতা আর সুবাসে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কোনো দুষ্টামি করবো না কথা দিয়েছি।
অপি, হুম, এই অপি, বলো। শোনো না, কি হলো বলো। আমার দুষ্টু মিষ্টি বউ হবা? বয়েই গেছে আমার। কেন কেন? তোমার মতো নাকবোচাকে কেন বিয়ে করব? অপিকে ঘুরিয়ে ওর নাকের সাথে নাক মিশিয়ে বললাম, দেখো তো আমার নাক বোচা কই? হইছে হইছে, সরো। বলো না বউ হবা। না না না, তাহলে আমি খাবো না। এত কষ্ট করে নাস্তা বানালাম আর তুই খাবি না, তাই না? দাঁড়া, কেমন করে খাওয়াতে হবে তা আমার জানা আছে। অপি নাস্তা এনে আমার রুমে গিয়ে আমার মুখ চেপে ধরে মুখে ঠেসে খেতে বলল। হারামি, খা এবার। এভাবে কি খাওয়া যায়? একটু মিষ্টি করে বললেই তো হয়। পারি না মিষ্টি করে বলতে। তাহলে রাগ করো না, আমি তো এমনিই বলছি। তুমি আমার জন্য এতক্ষণ কষ্ট করে বানিয়েছো, আমি কি না খেয়ে থাকতে পারি বলো? থাক থাক, বুঝি সব। ওই মেয়েটা হলে তো আর বলতে হবে না, খাবে না। আমাকে তো সহ্যই করতে পারো না তুমি। আমি অপুকে জড়িয়ে ধরে বললাম, পাগলি, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বুঝো না? তুমি কি বুঝো? কি বুঝবো? আমিও তোমাকে। কি? কিছু না। বলবা না? আবার শাস্তি দিব? আমিও তোমাকে ভালোবাসি নাকবোচা। কিছু সময়ের জন্য তোমরা চোখ বন্ধ করো, আমরা একটু রোম্যান্স করে আসি। সময়টা মনে হয় নেই, কতক্ষণ ওকে জড়িয়ে ধরেছিলাম। নাকবোচা ছাড়ো, এখন আম্মু জানলে বকবে। আমি দুপুরে আবার আসবো। না, থেকে যাও আমার কাছে। আগে বিয়ে হোক, তারপর। কেন বিয়ে না করলে হয় না? মানে? মানে শুধু প্রেম করব, বিয়ে করে কি হবে? আহারে গুলুমুলু বাচ্চা, বাবা হওয়া না। কি সত্যি? থুর, শয়তান ছেলে। এই অপি শুনো। অপি দৌড়ে চলে গেল। যাক, অপি আমাকে বলেছে এখন আমি আম্মু আব্বুকে বলতে পারবো বিয়ের জন্য। দুপুরে অপি এসে বলল ওদের সাথে খেতে হবে, আন্টি যেতে বলেছে। আমি অপির কপালে চুমু দিয়ে একটু আদর দিলাম, তারপর গেলাম ওদের রুমে। আন্টি আদর করে খাওয়ালো, তারপর বলল, আবির, তোমার আম্মু না আসা অবধি আমাদের এখানে থাকো। আমি মনে মনে ভাবি এই তো আর কিছুদিন, তারপর জামাই হয়েই থাকবো। আবার ভাবলাম অপি তো রাজি, ওর বাবা মা রাজি না হলে তো আর এক বিপদ। অপি বলল, ইস, দরকার নেই নাকবোচাকে আমাদের ঘরে রাখার। তুই চুপ থাক, আবির থাকবে। ঢং, এত আদর তো আমাকেও করো না। আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম, মা তো আমার, তাই আমাকে এত আদর করে। অপিও রেগে আগুন হয়ে বলল, আমার আম্মুকে ছাড়তে। বেশ, একটা জবানো খুনসুটিতে মেতেছিলাম সবাই। তারপর আন্টি উঠে ওনার রুমে চলে গেলেন। তাতে বুঝলাম আন্টিও আমাকে পছন্দ করে। এখন অপেক্ষা আমার পরিবার থেকে বিয়ের কথা জানানোর, দেখা যাক কি হয়। আমি আর অপি টিভির রুমে গিয়ে বসলাম। আগে রিমোটটাকে নিজের আয়ত্তে করলাম, তাতে অপি আমাকে 2-3টা চিমটে দিল। আমি ডিসকভারি চ্যানেলে বেয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটা দেখতে লাগলাম। অপি বলল, এসব না দেখে দু একটা রোমান্টিক গান তো শোনা যায়। আমার মনে কোনো রোমান্টিকতা নাই। তা তো দেখতেই পাচ্ছি, শুকনো বড়ই একটা। চুপ করে থাকো একটু, তোমার কথা শুনবো না টিভি দেখবো। থাকো তুমি, আমি গেলাম। অপি রেগে উঠে যেতে লাগলো। আমি ওর হাত ধরে টেনে সোফায় বসিয়ে জড়িয়ে ধরলাম। ছাড়ো ছাড়ো আমাকে। ছাড়ার জন্য কি ধরেছি নাকি কটকটি? তুমি টিভি দেখো, আমাকে ছেড়ে দাও তো। অপির গলায় ঘাড়ে স্লাইড করছি আঙ্গুল দিয়ে, আর অপি চোখ বন্ধ করে আছে, ওর শরীর কাঁপছে। তারপর ওর কানের কাছে ফিসফিস করে বললাম, ছেড়ে দিয়েছি তো, এখন যাও না কেন? আবির প্লিজ, দুষ্টুমি করো না। আমি কি কিছু করেছি জানটা আমার? অপির গালে আস্তে আস্তে কিস করছি। অপি আমাকে শক্ত করে ধরে আছে। তারপর অপি নিজেই আমাকে লিপ কিস করতে শুরু করলো। একটা অজানা ভালো লাগায় হারিয়ে যাচ্ছি দুজন। হঠাৎ আন্টির ডাক শুনলাম, অপি ডাকছে। আমি এক লাফে অন্য সোফায় বসে পড়েছি। অপিও আলাদা, ভাগ্যিস আন্টি দেখেনি, তাহলে আজ আমার পিঠ লাল হতো নিশ্চিত। অপি ওর আম্মু রুমে গেল, তারপর এসে বলল, আম্মু ঘুমাবে, তাই ওনার ওষুধটা দিতে ডাকছিল। আমি ভাবলাম এখন তাহলে এখানে থাকাটা ঠিক হবে না। আন্টিকে বলে আমি আমার রুমে চলে আসলাম। রাতে আব্বা আম্মু সবাই এলে অপির কথা সব খুলে বললাম। আব্বা আম্মু দুজনই খুশি হলো। তখনই তারা চলে গেল অপিদের বাসায়, সাথে ভাই ভাবিও। কিছু সময় পর অপি আমাকে ফোন দিল। এই শয়তান উল্লুক নাকবোচা, বিয়ে করবি আমাকে?
আমার বয়ে গেছে তোমাকে বিয়ে করতে। তাহলে আঙ্কেল আন্টি কেন এসেছে শুনি? কি জানি, আমি তো জানি না। এত পাগল হয়ে গেছো যে তর সইছে না বুঝি? যেভাবে কিস করে আমাকে পাগল করলে, তাতে ভালো থাকি কি করে? দাঁড়াও, এখানে কি কথা হয় আগে শুনি। তোমার আম্মু কি রাজি হবে? গাধা, আম্মু আব্বু তো অনেক আগেই তোমার আম্মু আব্বুকে আমাদের বিষয়ে বলেছে। তারপর থেকেই তো তোমাকে এত বিরক্ত করি। তোমার রুমে যাই, আমার বাসায় এসে আমার সাথে থাকো। এমনি এমনি কি হয়েছে নাকি এসব? তার মানে তোমরা সবাই মিলে আমাকে বোকা বানানোর জন্য উঠে পড়ে লেগেছো। গাধারাম, দাঁড়াও, বাসরাতে বুঝাবো মজা। যাও যাও, কচু করবা। কল কেটে দিলাম। ওদিকে মুরব্বীরা আলোচনা করছে আমাদের বিয়ের ব্যাপারে। বিয়ে হবে এ বাড়িতেই, বাসর হবে আমার রুমে। আর বিয়ের পর আমাদের গ্রামের বাড়িতে আরেকটা অনুষ্ঠান করবে। বিয়েটা 1 সপ্তাহ পরেই ঠিক হলো। অপির পরীক্ষা দেরি আছে, তাই আর সমস্যা হবে না। দু পরিবারের সবাই বিয়ে নিয়ে খুব আয়োজনে মেতে আছে। আমি তো লাজুক ফোলা, তাই ঘর থেকে তেমন একটা বের হই না। কে কি বলবে? আবার ঠিক করেছি বিয়ের পরও 3 মাস ঘর থেকে বের হব না। কে কি বলবে সেজন্য, এছাড়া অন্য কিছু না। এখন সবসময় অপি আমাদের রুমে যাওয়া আসা করে। খুব ভালোবাসে সবাই ওকে, আর আমি বড্ড বেশি ভালোবাসি। ও সামনে থাকলে বা ওর গলা শুনলে আমার ভেতরে একটা খুশি কাজ করে। সবকিছুই ভালো লাগে। একসাথে সবাই মিলে শপিংয়ে গেলাম একদিন। বিয়ের যাবতীয় সবকিছু কেনাকাটা করলাম সবার পছন্দ মতো। বিয়ের দিন পুরো বাড়িটাই খুব জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। এক বাড়িতেই বিয়ে, আজই বিয়ে যাকে বলে। কত শখ ছিল গাড়ি করে যাব বউ আনতে, আর এখন সিঁড়ি বেয়ে উঠে বউ আনতে হবে। তাও আবার ছাদে সাজিয়ে রেখেছে কতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। ধুর, ভালো লাগে না। শেরওয়ানি পাগড়ি পরেছি, কেমন জানি লাগছে। লজ্জায় মুচকি হাসি আসছে, তাই একটা রুমাল দিয়ে লোকচক্ষুর আড়াল করলাম। ভাই এসে বলল, কিরে বদমাইশ কোথাকার, এত হাসছিস কেন? ছোট ভাইকে জীবনের সবচেয়ে বড় হাটে কুরবানি দিতে উঠে পড়ে লাগছিস সবাই, তাই শেষ হাসি হাসতেছি। তা ঠিক, আমিও আর হাসতে পারি না তোর ভাবির জন্য। তুইও পারবি না, যত পারিস এখন হেসে নে। কোথা থেকে ভাবি এসে ভাইয়ের সামনে এসে? কি বললে তুমি? আমার জন্য হাসতে পারো না? তোমার সব খুশি শেষ করে দিছি আমি। আরে দূর, আমি কখন বললাম এসব? আবিরকে বলছিলাম ওর সুখ নাই, তোমাকে কিছু বলিনি তো। আমি আরো বেশি হাসতেছি ওদের ঝগড়া দেখে। অপি ওর বান্ধবীকে পাঠিয়ে আমাকে খবর দিল আমি যেন এভাবে হাসাহাসি না করি, সবাই নাকি খারাপ ভাববে। মনে মনে বলি, শেষ হাসিটা দেখে রাখুক। যথাসময়ে বিয়ে শেষ করে এবার মেয়ে বিদায়ের পালা, কিন্তু বিদায়টা আর কোথায় দিবে? অপি কান্না শুরু করলো। আমি ওর কানের কাছে গিয়ে বললাম, এত ঢঙের কান্না করে দেখাতে হবে না, মনে হচ্ছে দূরে চলে যাবা। যাচ্ছটা কই? উপরতলা আর নিচতলার ব্যাপার, কান্না বন্ধ করো। অপির রাগ কে দেখে এখন বুঝলাম। রুমে গেলে শনি বা ফনি কিছু একটা আছে আমার কপালে। বউয়ের কান্না থেকে খুব মায়া হলো। ভাবলাম আমি একটু কেঁদে দেই, তাতে যদি বউয়ের কান্নাটা একটু কমে। পরে ভাবলাম থাক, দরকার নেই, কে কি বলবে আবার। বাসর ঘর রেডি, অপিকে এনে রুমে রাখলো সবাই। আমি তো আমার বাসায় এসে টিভির রুমে গিয়ে টিভি চালু করেছি। মেহজাবিন গিয়ে আম্মুকে বলল এ কথা। বেড়াল পেটানোর লাঠি হাতে আম্মু তেড়ে এসে আমাকে কয়েক ঝাঁক বকা দিয়ে পাঠালো বাসর ঘরে। দরজা আটকাতেই অপির খ্যাচখ্যাচানি শুরু হলো। কি বলছিলে তখন? ঢং করে আমি? তা নয় তো কি শুনি? কান্না করা কি আছে? তুমি তো আর চলে যাওনি তোমার বাবা মাকে ছেড়ে, তাহলে এমন কান্না করলে কেন? হারামি, তুমি আর কি বুঝবা? আমি যা বুঝি তা ভালোই বুঝি। শুনো, তুমি একমাত্র মেয়ে যে তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে লাগবে 30 সেকেন্ড। রাগ করে যখন বলবা চলে গেলাম বাপের বাড়ি, তখন আমি বলবো বাপের বাড়িই তো আছো। কত লাকি তুমি, একবার ভাবো তো। আমার পরীক্ষা শেষ করে আমি এ বাড়িতে থাকবো না। আমিও ঘর জামাই হব না। আমি এখন ঘুমাবো, লাইট অফ করে শুয়ে পড়ো। আরে বেচারি, ঘুমালে হবে? ওটা কে করবে? কোনটা? ওইটা ওইটা। একদম নাক ফাটিয়ে দিব বলে দিলাম। কেন? তুমি না আমার বউ, তাহলে কেন হবে না? বিয়ের 5 বছর হলে তারপর, এর আগে না। বলো কি? এর থেকে ভালো ছিল বিয়ের আগে যা দু একটা কিস পেতাম, ওটার দিয়ে কাটিয়ে দিতাম। কি লাভ হলো বিয়ে করে? এত কিছু বুঝি না, যাও তো। আমি লাইট অফ করে এসে অপিকে জড়িয়ে ধরি। এই মেয়েরা, বাকিটাও কি শুনতে চান নাকি? তোমাদের সব না শুনলেও চলবে। এভাবে কিছু খুনসুটি আদর ভালোবাসা দিয়ে চলতে থাকে আমাদের ছোট্ট সংসার, যেখানে সবার অপরিসীম ভালোবাসা আছে, আর আছে বাবা মায়ের দোয়া। বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে এখন আমি বাড়িওয়ালার জামাই। সবাই সুস্থ থাকুন।